সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। আজই তোলা হতে পারে আদালতে। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্তভোগী আইনজীবীর। আমাকে বলে আপনি গাড়িতে উঠুন, আপনি অ্যাডভোকেট সোহেল না? আমি বলছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আমি বললাম জি। সাথে সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুকুমের আসামি হিসেবে ওনাকে আমি আসামি করেছি। তারপর আসামি করেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে। ছাড় পাবে না শেখ হাসিনা সহ নির্দেশদাতারাও, সব মিথ্যা মামলা প্রত্যাহার হবে। যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা ফারুক আজম। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের ব্যবহার করে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। জড়িতদের শাস্তি সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দুর্নীতিবাজদের বিচারে দীর্ঘমেয়াদী সংস্কার চান সুশীল সমাজ। ব্যাংক খাত ঢেলে সাজানোই প্রথম লক্ষ্য, বললেন গভর্নর। সাপ্লাই চেইন ঠিক রাখার নির্দেশ অর্থ উপদেষ্টার। এবং প্রায় 1 মাস পর খুলল দেশের সব প্রাথমিক বিদ্যালয়। শিশুদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ। সহপাঠীদের উচ্ছ্বাস। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষকরাও। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় সাবেক সরকারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার বেসরকারি উপদেষ্টা, শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোস্টগার্ড গ্রেফতার করে এবং তারপরে কিন্তু রাতে তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়। আমরা জানি যে দুপুর 12টার পরে তাদেরকে আদালতে নেওয়ার কথা ছিল। এখন 2টা পেরিয়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তাদেরকে নেওয়ার প্রস্তুতি চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি 3:30 থেকে 4টার দিকে যে কোর্টটি বসার কথা রয়েছে এবং যেহেতু তাদেরকে 2টি হত্যা মামলার প্রধান ইন্ধনদাতা হিসেবে কাজ করেছিলেন, মামলা করা হয়েছিল নিউ মার্কেট থানায়, যে কারণে আসলে তাদেরকে 7 দিনের রিমান্ড নেওয়ার কথা রয়েছে বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি। গত 16 জুলাই এই ঢাকা কলেজের সামনে একজন শিক্ষার্থী এবং একজন হকার নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হয়, হত্যা মামলা দায়ের করা হয় এবং হত্যা মামলা দায়েরের পরেই কিন্তু গতকাল সন্ধ্যায় নৌপথে ঢাকা ত্যাগ করার সময় তাদেরকে কোস্টগার্ড আটক করে। তাদের পরনে যেটি আমরা দেখেছি যে যিনি সালমান এফ রহমান রয়েছেন, তিনি কিন্তু তার পোশাক থেকে শুরু করে তার চেহারার ভূষণ যেটি ছিল সব কিছু পরিবর্তন করে ঢাকা ত্যাগ করার চেষ্টা তারা করছিল, কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তারপরেই কিন্তু তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করার পরবর্তীতে যেহেতু বর্তমানে থানার যেই কার্যক্রম সেটি আস্তে আস্তে শুরু হচ্ছে, নিরাপত্তার জনিত কারণে আসলে তাদেরকে এই ডিবি অফিসে নেওয়া হয়েছিল এবং আমরা যে বিষয়টি সবশেষ জানতে পেরেছি যে এখন যেহেতু 2টা বাজছে, 2:30টার মধ্যে হয়তোবা এই ডিবি অফিস থেকে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আজকে তাদেরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবেন বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে ডিবি অফিস থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস 3 দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নিজেই। সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন মঞ্জুর করলে শুনানির পর উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন বিচারক। ভুক্তভোগীর অভিযোগ, 2015 সালের 10 ফেব্রুয়ারি রাতে উত্তরায় সড়ক থেকে বন্ধুসহ তাকে গাড়িতে করে তুলে নেয় কয়েকজন। গাড়িতে হাত কড়া পরিয়ে ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে করা হয় নির্যাতন। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, সাবেক আইজিপি শহীদুল হক,
বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গায় নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার সাদেকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আদালতে একটি মামলার শুনানি হয়েছে, সেটা হচ্ছে যে 6 মাস 3 দিন একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গুম হয়েছিলেন। গুমের শিকার হয়ে যিনি আইনজীবী, তিনি নিজেই এই মামলার বাদী হয়ে মামলা করেছেন এবং মামলা করে তিনি মামলার আদেশও হয়েছে। সেই আদেশে যেটা বলা হয়েছে যে এই মামলার যেই আসামি যাদেরকে করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সাবেক যিনি র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ ছিলেন, এবং এছাড়াও যে আরও আছেন শহীদুল হক সাবেক আইজিপি এবং মোট 5 জন। এই 5 জন ছাড়াও কিন্তু আরও যে অজ্ঞাতনামা র্যাবের 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে যে গত 2015 সালে এই যে আইনজীবী আছে সোহেল রানা, এই আইনজীবীকে অজ্ঞাত আসামিরা, অজ্ঞাত যারা আছেন, একটি গাড়ি নিয়ে আসে এবং সে উত্তরা 5 নম্বর রোডের রাস্তা থেকে তাকে তুলে নেওয়া হয় এবং তার নাম পরিচয় জেনে তাকে সঙ্গে সঙ্গেই কিন্তু গাড়িতে তোলা হয়। এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে গাড়িতে তুলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে নির্যাতন করা হয় এবং নির্যাতন করতে করতে তার চোখ বেঁধে তাকে একটি অজ্ঞাতনামা একটি ভবনের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বেঁধে রাখা হয়, চোখ বেঁধে তাকে নির্যাতন করা হয় এবং সেক্ষেত্রে তাকে তার যে রাজনৈতিক মতাদর্শ, সেই বিএনপির রাজনীতি করার কারণে তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে এই যে নির্যাতন করে তাকে যে 6 মাস 3 দিন রাখা হয় এবং সেটার থেকে বের হয়ে তিনি যেটা অভিযোগ করছেন যে এই যে একনায়কতান্ত্রিক এবং স্বৈর শাসন কায়েম করার জন্য এই সরকারি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু তাকে উঠিয়ে নিয়ে এরকম আরও অনেককে গুম করা হয়েছে, সেটার শাস্তি তিনি দাবি করেছেন এবং সেজন্য যে আদেশ দিয়েছে আদালত যে এই এজাহারটিকে উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগটিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম সিএমএম আদালতে। এদিকে আন্দোলনের সময় গুলিতে নিহত 9 শিশুর তদন্ত চেয়ে করা রিটের আদেশকাল। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানি শেষ কাল আদেশের দিন ধার্য করেন। শুনানিতে হেলিকপ্টার থেকে গুলি করা ও গুলির আদেশ কে দিয়েছে তা তদন্তের প্রয়োজন বলেও মন্তব্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান, সরকার সব মৃত্যুর ঘটনা আন্তর্জাতিকভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণও জানতে চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ নির্দেশদাতারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলন ঘিরে করা সব মিথ্যা মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সব কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি এতে উঠে আসে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংস্কার সহ নানা প্রসঙ্গ। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সকল কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে। এর আওতায় আসবেন সাবেক প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সর্বোচ্চ ব্যক্তিরাও। আমরা জুলাই গণহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি।
বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানীতে হওয়া সকল মামলা বৃহস্পতিবারের মধ্যে এবং সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। সংবিধান সংশোধন করা হবে কিনা এমন প্রশ্নে জানান, এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে এসেছে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ পুনর্গঠনের প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ একটি চক্রের ইন্ধনে হচ্ছে। তারা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল। ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুঃসাৎ করতে চায় তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে। পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশের এই ধরনের কনকক্টেড নিউজ যেন না হয় তার দিকে খেয়াল রাখবেন। কেউ যেন তাদের পলিটিক্যাল এজেন্ডা চরিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে। 2022 সালের ডিসেম্বরে ও চলতি বছরের জুলাইয়ে 2 দফা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং ডাকাতির অভিযোগে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 15 কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে পল্টন থানায় আলাদা অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা পুলিশের সাবেক পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন খান। তিনি বলেন, 2022 সালের 7 ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অফিস লুট করা হয়। আর ছাত্র জনতার আন্দোলনের সময় চলতি বছরের 17 জুলাই রাতে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ কেন্দ্রীয় কার্যালয়ে লুটপাট চালিয়ে অর্থ সম্পদ লুট করেন। সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার বিচারের দাবিতে মামলার কথাও জানান বাদী। সংখ্যালঘুদের ব্যবহার করে আওয়ামী লীগ আবারও দেশের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই এই ষড়যন্ত্রে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তাদের। 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে এ কথা জানান শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর ঢাকা কলেজ ক্যাম্পাস। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিন পালন করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকে দাঁড়িয়ে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, সদ্য পদত্যাগ করা স্বৈরাচারী সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ
এই সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের পুনরুত্থানের জন্য বা তাদেরকে একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে তারা তাদেরকে ব্যবহার করতেছে। খুনি হাসিনা উনি বিদেশে বসেও এই বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করতেছে। শেখ হাসিনা সহ যারা তাদের দোষর ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আসামি করে তাদেরকে শাস্তি নিশ্চিত করা এবং সম্ভব হলে আমাদের দেশে এনে তাদেরকে শাস্তির মুখোমুখি করা। আমরা সংখ্যাগরিষ্ঠ কোনো কথা নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে, এই খুনি সরকারের অপচেষ্টাকে আমরা উড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক। আমাদের স্পষ্ট কথা, আবু সাইদ মুক্ত, রাফিস হাজারের অধিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। 15 আগস্ট ঘিরে দেশ বিরোধী শক্তি যাতে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হিন্দু বলে আমরা এই সুযোগ পাবো, মুসলমান বলে আমরা এই সুযোগ পাবো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে পুরো দমে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। আজও তাদের সহযোগিতায় কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। রাজধানীতে সড়কে শৃঙ্খলার সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাফিক বিভাগ। সব মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে পুরো দমে কাজ করছেন ট্রাফিক পুলিশ। বুধবার কর্মদিবসে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের চাপ। যানজটে নাকাল না হলেও বাইরে বের হওয়াদের থামতে হয় প্রতিটি সিগন্যালে। এদিন বেশ নির্বিঘ্নে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়কে গত কয়েকদিনের তুলনায় এদিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। ট্রাফিক পুলিশের সহযোগিতায় দায়িত্ব পালন করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। শুরুর দিকে আমরা 19টা স্পট নিয়ে কাজ শুরু করছিলাম, তো আস্তে আস্তে প্রয়োজন মোতাবেক এখন আমরা কমায় নিয়ে আসছি এগুলো। শুধু ভার্সিটির স্টুডেন্টদের এখানে পারমিশন দেওয়া হয়েছে, তো আমাদের পাশাপাশি কিছু ভার্সিটির স্টুডেন্টরা এখনো কাজ করছে। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা সারা জীবন বসে থাকতে পারবো না। আমরা চাইবো ট্রাফিকদের সহযোগিতা এবং পুলিশরা যাতে খুব দ্রুত নেমে আসে। শিক্ষা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি খুলে দিবে আমরাও আস্তে আস্তে আমাদের মতো বাড়ি ফিরে যাব। এবং এখন আমরা আছি হলো আমাদের যে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরকে আমরা হেল্প করার জন্য। সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ বলছেন আগের থেকে আরও গতিশীল করতে চান তাদের কার্যক্রম। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি, সবাই আমাদের বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে, সবাই আমাদের ওয়েলকাম করছে। আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ট্রাফিক যেভাবে আমরা সেবা দিয়ে থাকি আগে থেকে, তার থেকে আরও বেটার সেবা দেওয়ার জন্য আমরা সবসময় নিয়োজিত আছি। গত 5 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত নিরাপত্তার কারণে সড়কে ডিএমপির ট্রাফিক বিভাগের দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক হচ্ছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থীরাও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট থানায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের থানাগুলো বলা যায় স্বাভাবিক হতে শুরু করেছে। বেশ কয়েকটি থানায় কিন্তু পুরোদমে কাজ চলছে এবং সেবা প্রার্থীরা যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু দল বেঁধে কিন্তু আসছেন বিভিন্ন জায়গায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সেবা প্রার্থীরা আসছেন এবং আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে সদরঘাট রয়েছে থানা রয়েছে সেই সদরঘাট থানায় আছি এবং এখানে পুলিশ সদস্যরাও কিন্তু কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি যারা সেবা নিতে আসছেন তারাও কিন্তু এখানে এসেছেন। প্রাথমিকভাবে আমরা থানা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানাচ্ছে এখানে অভিযোগগুলো হচ্ছে, জিডিগুলো হচ্ছে, তবে মামলা আর প্রক্রিয়াও কিন্তু চলছে। এখন মধ্যে নতুন করে মামলা হয়নি, তবে বিভিন্ন অভিযোগপত্র তারা এখানে আসে তারা দিচ্ছেন। এবং পুলিশের পাশাপাশি এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। একদিকে পুলিশ সদস্যরা থানায় রয়েছে, অপরদিকে যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন বিচার কাজ চালাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব সামনের দিকে। যে যেহেতু টহল দল রয়েছে সেনাবাহিনীর, সেই টহল দলের পক্ষ থেকেও কিন্তু
এখানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু দেখানোর চেষ্টা করি, সামনে সেনাবাহিনীর একটি দল রয়েছে, সেখানে জায়গা জমি সংক্রান্ত যে জটিল যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যেটুকু সমাধান দেওয়া সম্ভব না সেগুলো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বসেছেন এবং যারা এলাকাবাসী তাদের নিয়ে বিভিন্ন সমস্যাগুলো এসে তাদেরকে বলছেন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করছেন। একদিকে পুলিশ সদস্যরা থানায় কার্যক্রম চালাচ্ছেন, আর যেগুলো একটু ক্রিটিক্যাল, যেগুলো অনেক জটিল সেই বিষয়গুলো সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু একসাথে বসে কিন্তু বৈঠকের মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন। তো বলা যায় চট্টগ্রামে বেশ কয়েকটি থানা, যদিও কোতোয়ালি এবং পাহাড়তলী থানা ছাড়া অধিকাংশ 16টির মধ্যে প্রায় 14টির বেশি থানা ইতিমধ্যে কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে এবং অভিযোগ সহ নানা কার্যক্রম তারা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম চট্টগ্রাম সদর থানায়। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার রং এখন রাজধানীর দেয়ালে দেয়ালে। শিক্ষার্থী ও শিল্পীর তুলিতে আঁকা দেশপ্রেম, বিদ্রোহ, সাম্যের চিত্রে বদলে গেছে সব দেয়াল, দিচ্ছে নতুন দিনের রঙিন বার্তা। এ যেন অন্যরকম এক বাংলাদেশের গল্প। মোমেন হোসেনের ক্যামেরায় বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে। জুলাই জুড়ে বাঙালির মনে যে ক্ষত তৈরি হয় তাই যেন নতুন দিগন্তের আলো প্রবেশের পথ। নগরীর বিবর্ণ দেয়ালগুলো হচ্ছে রঙিন, কয়েক পাতা কাগজ নয় বরং পুরো নগরী আজ শিল্পীর ক্যানভাস। এই কাজে যোগ হয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে বড়দেরও তুলি, তাদের প্রত্যাশা মুক্ত চিন্তার স্বাধীনতা। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, সেটাকে আমরা এখানে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করতেছি। তাদেরকে আমরা সবসময় স্মরণীয় রাখতে চাই, এর জন্যই মূলত এসব করা। পুরো দেশটাকে আমরা চাই আবার নতুনভাবে সাজাতে। দেশপ্রেম, দ্রোহ, সাম্যের এই রঙিন গ্যালারি দেখতে বাবা মার হাত ধরে এসেছে সন্তানরা। আমাদের যে বাংলাদেশটা যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এটা সবসময় চাই এখন এরকমই থাকুক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেশের প্রতি পরম মমতার এই সুরেই আজ দেশ সাজুক নবরূপে, সাক্ষী থাক নগরীর সব দেয়াল। চন্দ্রিমা চৌধুরী, সময়ের সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও গুম হওয়াদের খোঁজে দিশেহারা স্বজনরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে তারা দাবি করেন আয়নাঘরে এখনও যারা বন্দী রয়েছেন তাদের মুক্তি দেয়া হোক। এজন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। পেরিয়েছে অনেক সময়, বদলেছে কত কিছুই, শুধু রয়ে গেছে স্বজনহারাদের আর্তনাদ আর অপেক্ষা। এখনো আশায় আছেন, জীবিতই আছে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটি। যে মানুষের বাবা হারিয়ে গেছে, এই যে শিশুরা কান্না করছে তাদের বাবার খোঁজ চাচ্ছে, এই যে বোনেরা বলছে তাদের স্বামীর খোঁজ চায়, এই আকুতির কোনো বিকল্প নেই। সহানুভূতি দূরের কথা, তারা ঠাট্টা মশকরা করেছেন। তারা বলেছেন এরা চিটিংবাজিতে রপ্ত ছিল, তারা প্রেম করে কোথায় চলে গেছেন। সেই অধ্যত্ত এখন তারা পে করছেন, তার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন ইঁদুরের মতো। জনগণ তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনে অনেকের জীবনে আশার আলো ফিরলেও আলো ফেরেনি এই পরিবারগুলোতে। প্রশ্ন কেবলই কোথায় আছেন তারা, জীবিত নাকি একেবারেই হারিয়ে গেছেন। স্বামীকে কোথায় রেখেছে, কোথায় গুম করেছে, কোথায় হত্যা করেছে, যে জায়গায় হত্যা করে থাকুক না কেন সেই হত্যার সেই বিশ্লেষণ আমরা চাই। হাসিনা পালাইছে, কিন্তু হাসিনার বাইরে এখনো পালায় নাই, এখনো বাংলাদেশে আছে। তারা এখনো আমাদের নানানভাবে হুমকি ধমকি দিচ্ছে। আপনারা দয়া করে আমাদের দিকে তাকান। প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন নিজেদের দাবিগুলো। বলেন গুমঘর বিলুপ্ত হওয়া সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আর কাউকে যেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে গুম না হতে হয়, এমনটাই প্রত্যাশা তাদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এখনও টনক নড়েনি মজুতদারদের, দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ। কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা পর্যন্ত কমেছে চালের দাম।
প্রায় 1 মাস বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সিলেবাস শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। চিরচেনা রূপে ফিরেছে স্কুলগুলো। শ্রেণীকক্ষে পড়ালেখার পাশাপাশি শিশুদের কলকাকলি আর খেলাধুলায় মুখর প্রাঙ্গণ। দীর্ঘ প্রায় 1 মাস বন্ধ ছিল স্কুলগুলো। বাড়িতে বসে অনেকটা অধৈর্য হয়ে পড়েন শিক্ষার্থীরা। অবশেষে সহপাঠীদের সঙ্গে আবারও শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এতদিন বাসায় বসেছিলাম, ভালো লাগে না। স্কুলে এখন সব বন্ধুদের সাথে দেখা করতে পারছি, খেলা করতে পারি। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আনন্দ করছি। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা বন্দি ছিলাম। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। চান শিশুদের নিরাপত্তাও। বাচ্চাদের লেখাপড়া হচ্ছে একটা কেমন জানি লাগতো। আমাদের বাচ্চা কাচ্চারা নিরাপদে স্কুলে আসুক। যদিও শিক্ষকরা বলছেন দীর্ঘদিনের বিরতিতে পাঠদানে তেমন একটা প্রভাব পড়বে না। আশা করব যে আমরা খুব সহসাই শিক্ষণ ঘাটতিটা দূর করতে এবং বাচ্চাদের উপস্থিতি যেন আরো বাড়ে। অভিভাবকদের বলবো নির্ভয়ে স্কুলে পাঠান। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় খুলেছে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য পরিবেশ ফিরে এসছে। গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহের শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের সকল সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পুরোদমে ক্লাস শুরু হয়েছে এবং এই শ্রেণী কার্যক্রম শুরু হওয়ায় কিন্তু শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত প্রকাশ করেছে এবং যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ সময়ের যে ক্ষতি সেই ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা কাজ করবেন। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত দ্বিতীয় শিফটের ক্লাস চলছে। প্রথম শিফটে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রথম শিফটের প্রাক প্রাথমিক থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণীর ক্লাস শেষ হয়েছে। এখন তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস চলমান রয়েছে। আমি সকাল থেকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরেছি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরেছি, যেটা দেখেছি যে আজকে প্রথম দিন হওয়ায় স্বাভাবিক দিনের তুলনায় বা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা শিক্ষার্থী উপস্থিতি কম। তবে দিন যত গড়াবে বা সময় যত যাবে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা। তবে তারা বলছেন যে যে ক্ষতিটা হয়েছে, যে সমস্যাটা হয়েছে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার ফলে তারা কিন্তু সেটি তাদেরকে কাভার করার চেষ্টা করছেন এবং বেশি বেশি করে তাদেরকে পরিচর্যা করার মাধ্যমে বা তাদেরকে বেশি করে পড়াশোনা করার মাধ্যমে কিন্তু তারা সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে যারা প্রথম দিনে যারা স্কুলে না এসেছে তাদেরকে কিন্তু তাদের একটি তালিকা করা হয়েছে এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অনেকের অভিভাবকের কাছে বা অনেকের বাড়িতে যাওয়া হবে বলে জানানো হয়েছে, যাতে করে পরবর্তী দিনে আসলে শতভাগ উপস্থিতি বাড়ানো যায় সেই চেষ্টা কিন্তু তারা করবেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারাও কিন্তু স্কুলে মনিটরিং করছেন, নজরদারি করছেন এবং তারা স্কুলে সহকারী শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং শিক্ষার্থীদের পুরোপুরি ক্লাসে ফেরানো কিভাবে ফেরানো যায় সেটা কিন্তু তারা দেখছেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই যে শিক্ষা কার্যক্রম যে প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে সেটি কিন্তু স্বাভাবিক করতে কিন্তু সম্মিলিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। শিক্ষা কার্যক্রম শুরুর খবর জানতে সরাসরি ছিলাম ময়মনসিংহে। রিজার্ভ সংকট রাতারাতি যাবে না মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাত ঢেলে সাজানোই তার প্রথম লক্ষ্য। এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন তারা। সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না। ব্যাংকিং খাতে সংস্কার তো করতেই হবে। এখন কিভাবে করতে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক বসবে এবং এবার ব্যাপারে আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করবো, করে একটা স্ট্র্যাটেজি রোডম্যাপ সবই করতে হবে। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প এখানে সার অন্যান্য জিনিস আছে কী কী ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। আমরা অনেক কালকে প্ল্যানিং কমিশনে কিন্তু আমি প্রজেক্ট নিয়ে বলছি সমন্বয় করবেন।
দুর্নীতির বিচার ও দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক সমঝোতা দরকার বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। সে সময় আয় বৈষম্য দূর করতে প্রয়োজনে সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন বিডি জবসের সহ প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর। বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে আগামীর চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার, সেসব তুলে ধরে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নাগরিক ভাবনা আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে প্রয়োজনে সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। ইকোনমি অর সোসাইটি ডেভেলপ, সেই ব্যাপারটা আনতে হবে। পে কমিশনের রিভাইজ করে ইফ রিকোয়ার্ড আমি বলবো সরকারি স্যালারি কমাতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অন্তর্বর্তী সরকার সবকিছু করতে পারবে না এমন বাস্তবতা তুলে ধরে অর্থ লুটপাটের বিচার করার পাশাপাশি প্রশাসনিক সংস্কারকে শক্তপোক্ত করতে রাজনৈতিক সমঝোতার দরকার বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সঠিক তদন্ত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। আমরা যেন না পাবো অতীতে যেমন হয়েছে, বিচারহীনতার সেই সংস্কৃতি যেন ফিরে না যায়। এ সময় দেশের গোয়েন্দা বিভাগ খুবই দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রীয় গুম খুনের বিচারের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুম পরামর্শ দেন, আগে আইন শৃঙ্খলার পুনর্বিন্যাস ও পুনর্গঠন করে নজর দিতে হবে অর্থনৈতিক ভাবমূর্তি ফেরানোর দিকে। আমলাতান্ত্রিক জায়গা থেকে শুরু করে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তাছাড়া অন্যান্য যতগুলো সেক্টর আছে বাংলাদেশ, সবগুলো ধীরে ধীরে দুর্নীতি দ্বারা কলুষিত হয়ে গিয়েছে। নাগরিক ভাবনার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তোলার নামে যে পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করার দাবি জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। একটা ব্যবস্থা নেওয়া দরকার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার বিমানবন্দরের অনিয়ম দুর্নীতি রুখতে এবং রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি বন্ধের দাবিতে মাঠ নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এ সময় প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন তারা। প্রায় 2 ঘন্টা আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। সঙ্গে বিমানবন্দরে ভদ্র ও সম্মানজনক আচরণ করা, প্রক্রিয়াগুলো দ্রুত ও সহজ করা এবং তাদের মালামাল সুরক্ষিত রাখা, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছি সেগুলোর ব্যাপার আমরা বলেছি। আমাদের যে এখানে যে প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম, টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রত্যেকটি সংস্থার সাথে সমন্বয় করে যে কাজগুলো করা, আমরা প্রত্যেকটি তাদেরকে অবহিত করেছি এবং আর কি কাজ করা সম্ভব সে ব্যাপার আমরা জানিয়েছি। চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্পগুলোর কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। জরুরি না হলে কর্মকর্তাদের ছুটি ও বিদেশ যাত্রা না করার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে কন্টেইনার থাকে 35 থেকে 40,000 TEUS। সেখানে বর্তমানে রয়েছে 44,000 TEUS কন্টেইনার। এছাড়া আইসিডি ইয়ারে এখনও ধারণ ক্ষমতা 3 গুণ বেশি কন্টেইনার রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কাজ। এমন পরিস্থিতিতে বুধবার চট্টগ্রাম বন্দরে পরিদর্শনে আসেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এই সময় তিনি ইয়ার্ডগুলোতে কন্টেইনারের পরিস্থিতি এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চলমান উন্নয়ন প্রকল্প সহ মেগা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এখানে যারা বিনিয়োগকারীরা আসবে পিপিপির আওতায়, তারা বিনিয়োগ করবে, আমরা তাদের জন্য জায়গা দেব। সুতরাং এটা কিছুই থেমে থাকবে না। ছুটি, বিদেশ যাত্রা, এই বিষয়গুলো একেবারে অনিবার্য না হলে আপনারা এরকম প্রস্তাবগুলো আমাদেরকে দেবেন না। এদিকে চলমান পরিস্থিতিতে বন্দরের কন্টেইনার জটের জটিলতা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাটিয়ে 4 জোড়া রেলের মাধ্যমে কন্টেইনার পরিবহন করা হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে পোর্টের অপারেশনটা দ্রুত এবং খুব কার্যকরীভাবে কিভাবে করা যায় সম্মিলিতভাবে, এবং ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে প্রায় 3 লাখের মতো কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। পরবর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, এমনটি জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা।
মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। Our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development. And we also conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। তিনি আরও বলেন, সম্প্রতি প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখা যাচ্ছে। এজন্য যুক্তরাষ্ট্র ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্তভোগীর। আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। সংখ্যালঘুদের ব্যবহার করে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। জড়িতদের শাস্তি সহ ৪ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।